প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের বায়োলজি দ্বিতীয় পত্রের আলোচনা। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যে বায়োলজি দ্বিতীয় পত্রের যে আলোচনা করেছি, একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা জানি অধ্যায় 10। সে অধ্যায়টা 10 হচ্ছে মানবদের প্রতিরক্ষা, যেটাকে আমরা বলবো ইমিউনিটি বলবো। তো এই প্রতি বছরে হাতে শিক্ষা বোর্ড থেকে আমাদের অর্থাৎ প্রতি বছরে দুই এক বছর পর পরই এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের টপিক প্রশ্ন হয়ে থাকে, এবং সেই প্রশ্নের জন্য তোমাদের বিশেষ করে সিকিউর জন্য ইম্পর্টেন্ট এই অধ্যায়, এবং পাশাপাশি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো এই জন্য তোমরা এই অধ্যায়ের ক্লাসটা খুবই মনোযোগীভাবে তোমরা ক্লাসগুলো দেখবে, অনলাইন ক্লাস। আর পাশাপাশি তো আমার প্রিয় শিক্ষার্থী এবং যারা ভিউয়ার্স আছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যাদের আমার অনলাইন ক্লাস দেখার জন্য তোমাদেরকে আবার আমার স্বাগতম, ওয়েলকাম জানাচ্ছি। তো প্লিজ আজকে যে মানবদের প্রতিরক্ষা যে অধ্যায় থেকে যে টপিকস আলোচনা করবো, বিশেষ করে দুটো জিনিস নিয়ে আমরা বিশাল আলোচনা করবো। একটা হচ্ছে টাইপস অফ অ্যান্টিবডির প্রকারভেদ, এবং অ্যান্টিবডির প্রকারভেদের পাশাপাশি যে অ্যান্টিবডিগুলো কীভাবে কাজ করে থাকে মানবদের, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। আর পাশাপাশি হচ্ছে ভ্যাকসিন, যেটাকে বলবো টিকা, এবং ভ্যাকসিনেশন কী এবং ভ্যাকসিনের যে প্রয়োজনীয়তা সেই সম্পর্কেও তোমাদের সামনে তুলে ধরবো। তো প্লিজ তোমাদের আমার ক্লাসটা অনলাইন ক্লাস দেখার জন্য খুব মনোযোগী হয়ে নাও। এখন আমরা আমাদের টপিক্সে চলে যাবো। প্লিজ আমাদের হোয়াইট বোর্ডের দিকে সবাই খেয়াল করো প্লিজ। টাইপস অফ অ্যান্টিবডি। তো আজকে বায়োলজি পেপার 2 অধ্যায় হচ্ছে 10, মানবদেহের প্রতিরক্ষা ইমিউনিটি। আজকে ডেট হচ্ছে 23/12/2020। আজকে যে আলোচনা বিষয় আমাদের অ্যান্টিবডি প্রকারভেদ, কার্যপদ্ধতি, প্রতিরক্ষার ব্যবস্থা এবং টিকার ভূমিকা, এগুলো হচ্ছে আজকে আলোচনা বিষয়। তো সবচেয়ে প্রথমে যে আলোচনা বিষয়টা আমরা করব যে অ্যান্টিবডির প্রকারভেদ, যেটাকে টাইপস অফ অ্যান্টিবডি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যান্টিবডি, যেটাকে আমরা বলবো যে অ্যান্টিবডিটাকে সম্পর্কে আমরা বলেছিলাম যে একটা অ্যান্টিবডি হচ্ছে এক ধরনের প্রোটিন, এবং এই কি করে, এটা দেহের অ্যান্টিজেন যখন প্রবেশ করে এবং এই অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরক্ষার ব্যবস্থা করে, প্রতিহতকারী বস্তু, ঠিক আছে। এবং এই অ্যান্টিবডি মানবদের প্রায় 10 কোটি অ্যান্টিবডি রয়েছে, বা তার থেকে বেশি বিজ্ঞানীরা মনে করেন। তো অ্যান্টিবডি হচ্ছে কি এক ধরনের প্রোটিন জাতীয়। এটাকে অ্যান্টিবডিগুলোকে আমরা কি বলতে পারি, ইমিউনোগ্লোবুলিন বলে থাকি। তো এখানে যে আমাদের 5টা প্রকারে অ্যান্টিবডির কথা বলা হয়েছে, একটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ইমিউনোগ্লোবিন জি, যেটাকে আমরা বলবো ইমিউনোগ্লোবিন জি। তারপরে নাম্বার 2 হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ, যেটাকে আইজিএ বলা হয়। 3 নম্বর হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম, যেটাকে আইজিএম বলা হয়ে থাকে। 4 নম্বর হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ডি, যেটাকে আইজিডি বলা হয়ে থাকে। আর 5 নম্বর হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই, যেটাকে আইজিই বলা হয়। তো এগুলো হচ্ছে অ্যান্টিবডির 5 প্রকার। আজ কিছুক্ষণে তোমাদের সামনে যে অ্যান্টিবডির প্রত্যেকটা প্রকার সম্পর্কে আমি তোমাদের সামনে এখনই আলোচনা করব। তোমরা একটু মনোযোগী নিয়ে খেয়াল করো। তো এখানে দেখো, তোমরা প্লিজ ছবিতে খেয়াল করে দেখো যে 1 নম্বর হচ্ছে ইমিউনোগ্লোবুলিন। দেহের মোট ইমিউনোগ্লোবুলিনের পরিমাণ হচ্ছে 75%। রক্ত, লসিকা, অন্ত্র ও টিস্যু তরলে এই ইমিউনোগ্লোবিন বিস্তৃত থাকে। কমপ্লিমেন্ট সিস্টেমেটিক সক্রিয় করে এবং অনেক বিষাক্ত পদার্থকে প্রশমিত করে। ইমিউনোগ্লোবিন ই একমাত্র অ্যান্টিবডি বা গর্ভাবস্থায় আমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণ দিয়ে বাহিত করে। নাম্বার 2 তোমরা খেয়াল করে দেখো যে 2 নম্বর হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ, যেটাকে বলা হচ্ছে আইজিএ বলা হয়ে থাকে। তো দেহের মোট আইজিএ এর মধ্যে 15% হচ্ছে ইমিউনোগ্লোবিন এ। এই ধরনের অ্যান্টিবডি মিউকাস ঝিল্লিতে আবৃত থাকে, যেমন পরিপাক,
জনন ও শ্বসনতন্ত্রে বিস্তৃত হয়ে থাকে এবং সেখানে রোগ সৃষ্টিকারী অণুজীবের ও অণুকণাকে প্রশমিত করে থাকে। মায়ের দুধের মধ্যে ইমিউনোগ্লোবুলিন এ পাওয়া যায় এবং বুকের দুধ খাওয়ানোর সময় শিশুদের তা স্থানান্তরিত হয়ে থাকে। তাহলে আমরা 2 নম্বর সম্পর্কে জানলাম। নাম্বার 3, ইমিউনোগ্লোবুলিন এম, আইজিএম বলা হয় তাকে। দেহের মোট ইমিউনোগ্লোবুলিনের মধ্যে 5 থেকে 10% হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম, যাদের রক্তের গ্রুপ ABO, রক্তকণিকার অ্যান্টিবডি এ ধরনের পাওয়া যায় থাকে। ইমিউনোগ্লোবুলিন এম পাওয়া যায় রক্ত ও লসিকায়। তো আমরা জানি যে ব্লাড এবং লিম্ফে এই ইমিউনোগ্লোবুলিন এম পাওয়া যায়। এটি কমপ্লিমেন্ট সিস্টেমে সক্রিয় করে এবং বহিরাগত কোষকে পারস্পরিক সঙ্গে আসঞ্জিত করে দেয়। অধিকাংশ ব্যাকটেরিয়া ও কিছু ভাইরাসের বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনো সাড়া দেয়। ইমিউনোগ্লোবুলিন জি ও ইমিউনোগ্লোবুলিন এম একত্রে কাজ করে থাকে। নাম্বার 4, ইমিউনোগ্লোবুলিন ডি, যেটাকে বলে IgD বলা হয়। দেহের মোট ইমিউনোগ্লোবুলিনের মধ্যে 1% চেয়েও কম হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ডি। রক্ত, লসিকা ও লিম্ফোসাইট বি কোষে এই ইমিউনোগ্লোবুলিন ডি পাওয়া যায়। নাম্বার 5 হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই। দেহের মোট ইমিউনোগ্লোবুলিনের মধ্যে 0.1% হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই। এটি দুর্বল আইজির বি কোষ, মাস্ট কোষ ও ব্যাসোফিলের এই ইমিউনোগ্লোবুলিন ই পাওয়া যায়। হিস্টামিন ক্ষরণকে উদ্দীপিত করে এবং প্রদাহকে সাড়া সক্রিয় দেয়। বিভিন্ন অ্যালার্জিক সাড়াদানে ও অ্যান্টিবডি ভূমিকা বেশ নেতিবাচক প্রমাণিত করেছে। তো আজকে আমরা অ্যান্টিবডির প্রকারভেদ সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখন আমরা খুব সংক্ষিপ্তভাবে বলবো যে অ্যান্টিবডি কাজ পদ্ধতি, যে অ্যান্টিবডি কীভাবে কাজ করে থাকে। অ্যান্টিবডি সরাসরি দুইভাবে কাজ করে থাকতে পারে। একটা হচ্ছে অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ সাড়া। আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ সাড়া বা প্রত্যক্ষ আক্রমণ যেটাকে বলা হচ্ছে। 2 নম্বর হচ্ছে কমপ্লিমেন্টস প্রোটিন সক্রিয়করণ। তো এটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্টিবডি কীভাবে কাজ করে এটা সম্পর্কে বললাম। যে তো অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণটা হচ্ছে রোগ সৃষ্টিকারী বহিরাগত অণুজীব বা অণুকণাকে সরাসরি আক্রমণ করে নিশ্চিহ্ন করার অন্যতম প্রধান কার্যপদ্ধতি। তো এগুলো কতগুলো ধাপ রয়েছে, যেটাকে বলা হয় স্তৃপ্তিকরণ, অধক্ষেপণ, প্রশমন, লাইসিস। এগুলো কমপ্লিমেন্ট, এগুলো হচ্ছে কি সরাসরি কি এইভাবে করে এই কয়েকটা পদ্ধতিভাবে অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ করে। 2 নম্বর হচ্ছে অ্যান্টিবডি কার্যপদ্ধতি ক্ষেত্রে আর একটা পদ্ধতি রয়েছে, যেটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টস প্রোটিন সক্রিয়করণ। তো আমরা তো জানি, এর আগেও আমরা তোমাদের সামনে অনলাইন ক্লাসে আলোচনা করেছিলাম যে 20 প্রকার প্রোটিন একত্রে একটা গ্রুপ তৈরি করে যারা অণুজীবের বিরুদ্ধে প্রতিহত ব্যবস্থা করে থাকে। সেগুলোকে আমরা বলা হচ্ছে কমপ্লিমেন্টস প্রোটিন বলে থাকে। কমপ্লিমেন্ট প্রোটিনগুলোর মধ্যে 20টার মধ্যে যে কোনো একটা অ্যাক্টিভ হয়ে গেলে বা সক্রিয় হয়ে গেলে পাশাপাশি অন্যান্যগুলোকে সক্রিয় হয়ে তোলে। একটি কি অন্যান্যগুলোকে কি সক্রিয় করে তোলে। এটা হচ্ছে তাদের একটা ভালো একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। অন্তত 20 ধরনের প্লাজমা প্রোটিনে গঠিত এমন একটি আন্তঃসম্পর্কিত গ্রুপ যা নিষ্ক্রিয়ভাবে রক্তে সংবহিত হয়ে বিভিন্ন প্রতিরক্ষা পদ্ধতিকে সাহায্য করে তাকেই কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্টস বলে। অ্যান্টিবডির কাজের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসাবে স্বীকৃত। কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণের মাধ্যমে নিম্নোক্ত বিভিন্ন উপায় দেহের প্রতিরক্ষা ব্যবস্থা সুদূর তৈরি করে থাকে। এর মধ্যে এই কমপ্লিমেন্টস প্রোটিন সক্রিয়করণের
যে কার্যপদ্ধতি, এটা আবার কয়েকটি আছে। এদের মধ্যে আমি একটা উল্লেখযোগ্যের মধ্যে আমি অপশনাইজেশনের কথা বলবো, লাইসেন্সের কথা বলবো, স্তূপীকরণের কথা বলবো, ভাইরাসের প্রশমনের কথা বলবো, ক্যামোট্যাক্সিসের কথা বলবো, মাস্ট কোর্স আছে, সংক্রমণের বিরুদ্ধে বিস্তার প্রতিরোধ আছে। এর মধ্যে তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে থাকে, বিশেষ করে বোর্ড পরীক্ষা, যে অপশনাইজেশন বলতে কি, অথবা অপশনাইজেশন বলতে কি বোঝায়, কি বলতে জ্ঞানমূলক আর কি বোঝায় বলতে গেলে অনুধাবনমূলক। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যে আমি এখন তোমাদের সামনে একটা অনুধাবনমূলক তোমাদের প্রশ্ন আলোচনা করতেছি যে অপশনাইজেশন বলতে কি বুঝো। এর উত্তরটা হবে, দেহে অনুপ্রবিষ্ট ব্যাকটেরিয়ার গায়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যুক্ত হলে কমপ্লিমেন্ট সিস্টেমের অন্তর্ভুক্ত একটি প্রোটিন নিউট্রোফিল ও ম্যাক্রোফেজকে প্রচণ্ডভাবে ফ্যাগোসাইটোসিস উদ্বুদ্ধ করে তোলে। এই প্রক্রিয়াকেই অপশনাইজেশন বলে। তাহলে আমরা অপশনাইজেশন বলতে কি বোঝাই আমরা এই সম্পর্কে জানতে পারলাম। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো আমাদের যে আলোচনার বিষয়ের মধ্যে অ্যান্টিবডির প্রকারভেদ সম্পর্কে আমরা জানলাম, এবং এই প্রকারভেদের বর্ণনা সম্পর্কেও আমরা অলরেডি জেনেছি কিছুক্ষণ আগে। এখন তারপরে আমরা জানলাম হচ্ছে যে অ্যান্টিবডির কীভাবে কার্যপদ্ধতি সে সম্পর্কেও জানলাম। এখন হচ্ছে আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে টিকার ভূমিকা, যেটাকে আমরা বলবো যে রুল অফ ভ্যাকসিন ইন ইমিউনো সিস্টেম। রোগ সৃষ্টিকারী জীবাণু বা জীবাণু নির্যাস বা জীবাণু সৃষ্টি পদার্থ, টক্সিন কিংবা বিকল্প পদার্থ থেকে উৎপন্ন যে বস্তু অ্যান্টিজেনের মতন আচরণ করে দেহের অ্যান্টিবডি উৎপন্ন বা উদ্দীপনা যোগায় বা একাধিক রোগের বিরুদ্ধে দেহের অনাক্রমণ করে তোলে, তাকেই ভ্যাকসিন বলা হয়। শরীরে মারাত্মক রোগের ভ্যাকসিনের দেওয়া থাকলে ভবিষ্যতে ওইসব রোগ দেহকে অসুস্থ করতে পারে না। ভ্যাকসিন প্রয়োগে টিকা দেওয়া নামে পরিচিত। তো এইটাকে আমরা তো ভ্যাকসিনের টিকার কথা বলবো, যে আমরা জানি যে ভ্যাকসিন পড়তে গেলে আমরা টিকার কথাই আমরা মনে হচ্ছে, টিকাকে যেটাকে ভ্যাকসিন বলা হয়ে থাকে। ভ্যাকসিন হচ্ছে মানবদেহে একটা অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। আমরা কিন্তু এর আগের ক্লাসে যে মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুই ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা, যেটা জন্মগতভাবে পেয়ে থাকে, আর অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা যেটা অর্জন করে নেওয়া হয়, দেহভাবে অর্জন করে নিতে হয়, সেটাকে অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। যেমন কারো শরীরে কি রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সেই সময় কি করে, তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য তার শরীরে কী হয়, সেই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য কি টিকা বা ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এটা প্রিভেন্টিভ হিসাবে, প্রতিরোধ হিসাবে। ভ্যাকসিন সাধারণত ওই রোগ যেন বা ওই সংক্রমণ যেন সৃষ্টি না হতে পারে, উৎপত্তি না হতে পারে, এই জন্য পূর্ব পরিকল্পিতভাবে কী হয়, সেটাকে প্রতিরোধের ব্যবস্থা করা হয়। এই জন্য ভ্যাকসিনকে হচ্ছে কি চিকিৎসা বিজ্ঞানে প্রিভেন্টিভ বলা হয়ে থাকে। আর রোগ উৎপন্ন করার পর বিভিন্ন চিকিৎসা, যেমন বিভিন্ন ওষুধের প্রয়োগ করে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে যখন তাকে সুস্থ করে তুলে দেওয়া হয় রোগীকে, তখন সেটাকে ট্রিটমেন্ট বলা হয়ে থাকে। তো আমরা অলরেডি ভ্যাকসিন সম্পর্কে আমরা জানলাম। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যে ভ্যাকসিনের সম্পর্কে যেটা জানার আগে একটু এর একটা ইতিহাস আছে, সেই ইতিহাস সম্পর্কে তোমাদের সামনে আমি প্রেজেন্টেশন বলতেছি। যে ভ্যাকসিনের যে আবিষ্কারক, যে ভ্যাকসিন বা টিকা আবিষ্কারক কীভাবে চিকিৎসা ক্ষেত্রে যে যুগান্তরী যে পরিবর্তন ঘটেছিল, সেই যুগান্তরী পরিবর্তন সম্পর্কে তোমাদের সামনে বলতেছি। ডক্টর এডওয়ার্ড জেনার্স 1796 সালে সর্বপ্রথম গুটি বসন্তের বা যেটাকে আমরা বলবো স্মল পক্স ভ্যাকসিন আবিষ্কারের মধ্যে দিয়ে যুগান্তরীকারী ভ্যাকসিন বিপ্লব ঘটিয়ে মানুষের রোগমুক্ত দীর্ঘ সুন্দর জীবনে যে প্রত্যাশা জাগিয়েছেন, তার ধারাবাহিকতার আজকে দ্বিতীয় জেনারেশন ভ্যাকসিন হিসাবে হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপন্ন হয়েছে।
তো আমাদের জানি যে বিশেষ করে যে ভ্যাকসিনগুলো সাধারণত কোনো ভাইরাস থেকে বা ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়ে থাকে। তো এইগুলো হচ্ছে কি টিকা বা ভ্যাকসিন। তো এখানে ভ্যাকসিন বা টিকার থেকে এইগুলো তৈরি করা হয়ে থাকে, যেমন যে যে অণুজীবের কারণে যে সংক্রমণ উৎপত্তি হবে সেই অণুজীবকে কী হয় সেগুলো অর্ধমৃত বা মৃতক হিসেবে ব্যবহার করে ভ্যাকসিন ব্যবহার করা হয়ে থাকে। এর সাথে আরও কিছু কেমিক্যাল সাবস্টেন্স তৈরি করে তার ভ্যাকসিন তৈরি করা হয়। তো এখনও পর্যন্ত দেখো যে মানে পৃথিবীতে অনেক রোগ আছে যেগুলো এখনও পরিপূর্ণভাবে ভ্যাকসিন এখনও তৈরি হয়ে আসেনি। যেমন আর একটা কথা বলবো যে যে রোগটা বিশেষ করে এসটিডি একটা উল্লেখযোগ্য সংক্রমণ, যেটাকে বলবো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে উল্লেখযোগ্য একটা সংক্রমণ, এইডস কথা। তো আমরা জানি যে এইডস রোগের ক্ষেত্রে এখনও পর্যন্ত বিজ্ঞানীদের ভ্যাকসিন তৈরি করা হয়নি, কারণ এই পর্যন্ত এটা হয়তো পরবর্তী বিজ্ঞানী চিকিৎসা করে হয়তো চেষ্টা করতেছে বা এইডসের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করা। এছাড়া অনেক বিশেষ করে অনেক সংক্রমণ আছে যেসব ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়ে থাকে, ইনফেকশন হয়ে থাকে, সেগুলোর বিরুদ্ধে কিন্তু অনেক ভ্যাকসিন রয়েছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যেমন ভ্যাকসিনের মধ্যে অনেক ভ্যাকসিনের মধ্যে যেমন কিছু মিশ্র ভ্যাকসিন রয়েছে যেটাকে MMR বলা হয়ে থাকে, যে এগুলোর সাথে কয়েকটা রোগ বা সংক্রমণ থেকে কিন্তু প্রতিরোধ করা যায়। প্রতিটি মানব, শিশু বা বয়স্ক নির্দিষ্ট রোগ ব্যাধির বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণ থাকে, কিন্তু সবার প্রতিরক্ষা তন্ত্র এক সবল নয় বলে ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে সবল করা হয়ে থাকে। শিশু বয়সে কয়েকটি রোগের ভ্যাকসিনের দেওয়া থাকলে পরিবারও তাকে নিশ্চিন্ত করে। তবে কিছু কিছু মানে সংক্রমণ রয়েছে যে একটি ডোজ দিয়ে কি হয়, সেই একটা ডোজের মাধ্যমে কি সেটা টিকাকে একটা ডোজ হিসাবে একটা টিকা ব্যবহার করা হয়। আর কতগুলো মানে ভ্যাকসিন রয়েছে যেগুলো কয়েকটি ডোজ আছে, 5টি হতে পারে, 3টি হতে পারে, সেই সব ডোজকে সম্পূর্ণ করে সেই রোগের বিরুদ্ধে প্রতিরোধের ব্যবস্থা করা যেতে পারে। তো মাই স্টুডেন্ট, এখন একটু কথা হচ্ছে যে এই ভ্যাকসিনের অবশ্যই প্রয়োজনীয়তা আছে। ভ্যাকসিনের সুষ্ঠুভাবে কাজ করে এবং এদের পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য। পৃথিবীতে প্রতি বছর 3 মিলিয়ন লোকের জীবন রক্ষা হয় এবং রোগের কষ্ট থেকে স্থায়ী বিকলাঙ্গ হওয়ার থেকে রক্ষা পাওয়ার হয় আরও কয়েক মিলিয়ন মানুষ। ভ্যাকসিনের প্রতিরোধে হুপিং কাশি, পোলিও, টাইফয়েড প্রভৃতি যে সম্ভাব্য জটিলতা রয়েছে সেগুলোর থেকে রেহাই পাওয়া যায়, যেমন ব্রেনের ক্ষতি, পঙ্গুত্ব, মেনিনজাইটিস, বধিরতা, এমনকি অনেক এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। শিশু যদি ভ্যাকসিন না দিয়ে থাকে তাহলে রোগ ব্যাধির থেকে অন্য শিশুকে ছড়াতে পারে, এমন শিশু রোগাক্রান্ত হতে পারে, তাই ভ্যাকসিন প্রয়োগ করে সম্ভব নয়। যেমন লিউকেমিয়া বা অন্য কোনো ক্যান্সার আক্রান্ত কিছু অনাক্রম্যতার সমস্যা আছে, এমন শিশুকে ভ্যাকসিন না দিলে রোগ ব্যাধি প্রচণ্ড শক্তি দিয়ে আবার সমাজে ফিরে আসবে। ভ্যাকসিনেশনের ফলে শিশু থাকবে সুস্থ সবল, হাসি খুশি এবং অসুখে ভুগে কোনো ক্ষতির চান্স থাকে না। পিতামাতার সন্তানের সুস্বাস্থ্য কামনা করা কি ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু অলরেডি ভ্যাকসিনেশন বা ভ্যাকসিন প্রয়োগের সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো যে ভ্যাকসিনেশনটা কি। ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে অণুজীবের, বিশেষ করে ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণের প্রতিরোধের উপায়কে ভ্যাকসিনেশন বলে। প্রক্রিয়াটি সাধারণভাবে টিকা দেওয়া নামেই পরিচিত। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো আমরা জানি যে টিকা বা ভ্যাকসিন হচ্ছে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস সেই অণুজীবের একটা সাসপেনশন। এই অণুজীবের সাসপেনশন মৃত বা অর্ধমৃত হতে পারে। তো এই জন্য আমরা অবশ্যই ভ্যাকসিন এবং টিকার খুব গুরুত্বপূর্ণ ব্যবস্থা আছে।
তো এই জন্য আমরা জানি বিভিন্ন সংক্রমণ, র্যাপিডো ভাইরাস, জলতাঙ্ক, তোমার খেয়াল করে দেখবা যে বিশেষ করে কিছু ভ্যাকসিনের সাথে কী থাকে, অ্যান্টিবডি যুক্ত হয়ে থাকে। যেমন একটা ডগ যদি একটা মানুষকে যদি শরীরের উপরে অংশ, মুখে বা বিভিন্ন মারাত্মক যেমন ভাইটাল অর্গানগুলোতে যদি কামড় দেয়, তখন এই সাধারণ ভ্যাকসিনের সাথে কি ব্যবহার করা হয়ে থাকে, সেই ভ্যাকসিনের সাথে ইমিউনোগ্লোবিন ব্যবহার করা হয়ে থাকে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে আমার অনলাইন ক্লাস দেখার জন্য ধন্যবাদ। তো আমি আমার অনলাইন ক্লাস রাখার জন্য শেষ করতেছি। আল্লাহ হাফেজ।